হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যে কোশ্চেন সিরিজটা করেছি এর আগের যে ক্লাসটা ছিল সেখানে আমরা এমসিকিউগুলো সব সলভ করে দিয়েছি। তোমরা এই ক্লাসটা দেখার আগে অবশ্যই এমসিকিউগুলো সলভ দেখে ফেলো। আই থিঙ্ক তোমার অনেক ভালো লাগবে। আমরা এই ক্লাসে মূলত দেখতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছর মানে 2024-25 সেশনে যারা বিশিষ্টভাবে বাস খেয়ে আসছে তাদের রিটের প্রশ্ন কেমন ছিল এবং সেগুলো কেমনে আমরা সমাধান করব। আমি আগেও বলেছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের ফিজিক্স প্রশ্নটা ছিল বিগত প্রায় 3-4 বছরের মধ্যে টাফেস্ট। এবং আসলে আলটিমেটলি তোমরা যারা ভবিষ্যতে ভর্তি পরীক্ষা দিই বা বিভিন্ন জায়গাতে বুয়েট বা ঢাকা ভার্সিটিতে তোমরা নিজেরাও কিন্তু জানো না হোয়াট উইল হ্যাপেন, কেমন ধরনের প্রশ্ন আসবে। সো তোমার দায়িত্ব হচ্ছে নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যাওয়া, যাতে পরীক্ষার হল থেকে বেরিয়ে আক্ষেপ পড়তে না হয়, ইস আর একটু হলে করতে পারতাম, ইস ওটা যদি দেখে আসতাম, এরকম যেন করতে না হয়। আর প্রশ্ন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া যাবে না। প্রশ্ন ব্যাংক থেকে তুমি সাজেশন পাইতে পারো যে কেমন ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন জায়গাতে, আর কোশ্চেন ব্যাংক থেকে কমন পাবা এই ধারণা নিয়ে যদি পরীক্ষার হলে যাও তাহলে বাস খাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তোমার লাক যদি এক্সট্রিমলি ভালো হয় তাহলে হয়তো বা কোশ্চেন ব্যাংক থেকে কমন আসতেও পারে, এবং কোশ্চেন ব্যাংক থেকে কমন আসা মানে কিন্তু সবাই পারবে, সেটাকে তারও রিস্কি হয়ে গেল। সুতরাং ভর্তি পরীক্ষায় যত ইন্টেলিজেন্ট প্রশ্ন আসবে তত সবার জন্য বেটার হয়, ভালো হয়, বুঝছো? তো চলো আমরা দেখে ফেলি যে আমাদের রিটেন প্রশ্নগুলো কেমন ছিল। এই প্রশ্নটা বলছে যে এক্স এবং ওয়াই দুটি বস্তু কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত আছে। কোনো একটি মুহূর্তে স্প্রিংটির 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় দুটি বস্তু অনুভূমিক ও ঘর্ষণহীন একটি তলের উপর স্থির অবস্থায় আছে। বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি 1, কে এর মান নির্ণয় করো। বলেছে যে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। তো তুমি জাস্ট এই কোশ্চেনটা আন্দাজে কোনো ইকুয়েশন দেওয়া হবে না, আসলে এখানে অনেকগুলো জিনিস লাগবে। ভরবেগের নিত্যতা লাগবে, তারপরে গতিশক্তির সংরক্ষণশীলতা লাগবে, এগুলো ইউজ করে করতে হবে। তো প্রথমে তুমি আগে ইম্যাজিন করো যে আসলে কী দিছে, বুঝছো? তো আমাদের বলছে একটা স্প্রিং আছে আমাদের কাছে, এই যে একটা স্প্রিং। এই স্প্রিংকে আমরা দুইটা বস্তু যদি চিন্তা করি এভাবে, এই হচ্ছে মনে করলাম দুইটা বস্তু, একটাকে ধরলাম এক্স, একটাকে ধরলাম ওয়াই। আর এই স্প্রিং দুইটা কিন্তু একটা তলের উপর, স্প্রিংটা একটা তলের উপরে দুইটা বস্তুকে এইভাবে নিয়ে রাখছে। আর স্প্রিংটা সাম্যাবস্থা থেকে, কথাটা বুঝো, সাম্যাবস্থা থেকে 1 সেন্টিমিটার পরিমাণ সংকুচিত হয়ে আছে সাম্যাবস্থা থেকে। তার মানে অলরেডি এই স্প্রিংয়ের মধ্যে কিন্তু আমরা একটা বিভব শক্তি জমা করে দিয়েছি। তা আমরা কিছু মান ধরে নেই, আমরা ধরে নেই যে এই এক্স ব্লকের ভর হচ্ছে এম এক্স আর ওয়াই ব্লকের ভর হচ্ছে এম ওয়াই। তাহলে প্রথমে আমাকে বলতে দেখো এক্সের ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। তাহলে আমি এটা একটু লিখে রাখি, এক্সের ভর মানে এম এক্স ইকুয়াল টু 0.4 ইন্টু এম ওয়াই। এই কথাটা আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে। এবার বলছে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিছু একটা হয়। তাহলে বস্তুদ্বয়কে মুক্ত করলে, মানে স্প্রিংটা আমি কি করছিলাম, চেপে রাখছিলাম, এবার ছেড়ে দিলে কে আবার আগের অবস্থানে ব্যাক করবে। তাহলে আগের অবস্থানে ব্যাক করা মানে হলো, কথাটা বুঝো, যে এই এক্স যে ব্লকটা ছিল সে একটা নির্দিষ্ট ভেলোসিটি ভি এক্সে এই দিকে সরে আসবে, আর ওয়াই যে ব্লকটা ছিল সে এই দিকে ভি ওয়াই বেগে সরে যাবে। লজিক্যালি একটা স্প্রিংকে এরকমভাবে চেপে রাখছিলাম, যদি আমি হাত ছড়াই দিই কী হবে, এরা আবার দুই দিকে দুইজন চলে যাবে, জাস্ট এভাবে চলে যাবে। ঠিক সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা সর্বপ্রথমে যেটা বলতে পারবো, যেখানে অবশ্যই শক্তি সংরক্ষিত থাকবে। শক্তি সংরক্ষিত থাকা মানে কি? শক্তি সংরক্ষিত থাকা মানে হচ্ছে স্প্রিংয়ে যে পরিমাণ বিভব শক্তি ছিল, হুইচ ইজ হাফ কে এক্স স্কোয়ার, এই পরিমাণ শক্তি ছিল স্প্রিংয়ে, এই শক্তিটা এই দুটা বস্তুর গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তার মানে এ বস্তুর গতিশক্তি হবে হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার, আর ওয়াই এর গতিশক্তি হবে হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার, ভি ওয়াই স্কোয়ার। এই কথাটা কিন্তু ধ্রুব, শক্তির নিত্যতা সূত্র, এটা কিন্তু হবেই। এবার খেয়াল করো, এবার তোমাকে বলছে যে স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি 1, মানে এইটুকু তোমাকে বলা আছে যে এইটুকু মানে হচ্ছে 1, এইটুকু বলা আছে কত, এইটুকু হচ্ছে 1, এটা বলা আছে। তাহলে আমরা যদি এইটা সামহাও বের করে ফেলতে পারি, যে এইটুকু যদি সামহাও বের করে ফেলতে পারি তাহলে কিন্তু কে বের করা যাবে, বিকজ আমাদের এক্সও বলে দেওয়া আছে 1 সেন্টিমিটার। এই যে এক্স এর মান হচ্ছে 1 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তাহলে এইটা বের করার জন্য আমাদের কি ভি ওয়াই জানা লাগবে না, যে ওয়াই এর বেগ কত। তাহলে ওয়াই এর বেগ বের করার জন্য আমরা এখানে ভরবেগের নিত্যতা সূত্র কাজে লাগাবো।
ভরবেগের নিত্যতা মানে কি? ভরবেগের নিত্যতা মানে হচ্ছে এইখানে তাদের আদি যে ভরবেগ আর এই সময় শেষ ভরবেগ সমান। তাহলে আদি ভরবেগ কত ছিল? আদি ভরবেগ ছিল হচ্ছে 0 ইকুয়াল টু শেষ ভরবেগ কত? এইটা শেষ ভরবেগ হচ্ছে, খেয়াল করো, mx vx। এটা যদি এর ভরবেগ হয় তাহলে ওইটার ভরবেগ কত হবে? এটার ভরবেগ হবে হচ্ছে মাইনাস my vy। এটা ভরবেগের নিত্যতা, এটা ভরবেগের নিত্যতা সূত্র। তাহলে এখান থেকে দেখো আমি কি বের করতে পারলাম? আমি বের করতে পারলাম যে তার মানে mx vx ইকুয়াল টু my vy। বুঝছো? এখন তুমি দেখো mx এর মান হচ্ছে 0.4 my, সব বলাই আছে এখানে, শুধু ইউজ করবা। তাহলে mx এর মান হচ্ছে 0.4 my, 0.4 my ইন্টু vx ইকুয়াল টু my vy, my vy। তাহলে এখান থেকে দেখো তোমার কিছু জিনিস কাটাকাটি যাবে। কি কি? my কাটাকাটি যাবে। তাহলে তুমি vy এর মান লিখতে পারবা হচ্ছে 0.4 vx। এইটা আমাদের একটা কনক্লুশন বের হলো। তাহলে আমরা এখন এই অংশটা বের করতে চাই, তাই তো? y এর গতিশক্তি কত? তাহলে আমরা এখন y এর গতিশক্তি যদি বের করতে চাই, মানে e কে y বের করতে চাই, হুইচ ইজ হাফ my vy স্কোয়ার। তাহলে খেয়াল করো, হাফ ইন্টু আমাদের আগের পার্টে আমরা কি দেখছিলাম যে mx মানে হচ্ছে 0.4 my। তাহলে my মানে কত হবে? my হবে 1/0.4 mx, 1/0.4 mx। তাহলে 1/0.4 mx এটা হচ্ছে আমাদের my মানে। আর vy কত পাইছি আমরা? দেখো তো, vy পাইছি 0.4 vx, 0.4 vx। তাহলে 0.4 vx এর হোল স্কোয়ার, তাহলে 0.4 এর হোল স্কোয়ার আর vx এর হোল স্কোয়ার। তাহলে দেখো 0.4 এখানে হচ্ছে 0.4 স্কোয়ার, তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে 0.4 ইন্টু হাফ mx vx এর হোল স্কোয়ার। তো হাফ mx vx হোল স্কোয়ার মানে কি? এটা হচ্ছে এক্স এর গতিশক্তি। এক্স এর গতিশক্তি কত বলা আছে রে? এক্স এর গতিশক্তি বলা আছে হচ্ছে 1, দেখছো? তাহলে এক্স এর গতিশক্তি যদি 1 হয়, আমরা এটাকে বলতে পারবো হচ্ছে জাস্ট 0.4। তার মানে কথাটা বুঝো, তার মানে কি? তার মানে হচ্ছে এক্স এর গতিশক্তি যদি 1 হয়, এই মানটা কত হবে? এই মানটা হবে হচ্ছে 0.4, তাই আমরা বের করছি। তাহলে হাফ কে এক্স স্কোয়ার মানে কত? 1 প্লাস 0.4 মানে 1.4। আর এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 1 সেন্টিমিটার। এই তো হয়ে গেল। বুঝতেছো কি আসলে কিছু, নাকি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? তাহলে এবার তুমি লিখবো অতএব হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স এর গতিশক্তি ছিল 1 আর ওয়াই এর গতিশক্তি হচ্ছে 0.4, মানে কত? মানে হচ্ছে 1.4। তাহলে 2 দিয়ে গুণ করে ফেলো, তাহলে কে এক্স স্কোয়ার এর মান হবে হচ্ছে 2.8। তাহলে কে কত হবে? বল ধ্রুবক বের করতে বলছে। 2.8 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এক্স মান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻² এর হোল স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2.8 ইন্টু 10⁻4 নিউটন মিটার। বুঝছো? 10⁻² স্কোয়ার মানে কি? 10⁻⁻4, যেটা উপরে চলে গেলে 10⁻4 হয়ে যাবে। সো এটা কিন্তু হাতেই করে ফেললাম। এখন অনেক ক্ষেত্রে তোমরা জানো কি না জানি না, এখানে পার্শিয়াল মার্কিং নামক একটা মার্কিং আছে। পার্শিয়াল মার্কিং, পার্শিয়াল মার্কিংটা ঢাকা বিশ্ববিদ্যালয় রিসেন্টলি করে এবং বুয়েটও করে। মানে কি? শুরু ধরো এই পর্যন্ত তুমি সব ঠিক করছো, করে বাই চান্স তুমি হয়তো বা খেয়াল করো নাই, তোমার এই ক্যালকুলেশন করে তুমি অ্যান্সার লিখছো এরকম 2.8 ইন্টু 10⁻² নিউটন পার মিটার, সাপোজ। ভুল করছো কিন্তু, বাট এক্সামিনার এখানে তোমাকে 70 বা 60% নাম্বার দেওয়ার রাইট রাখেন, কারণ তুমি সব ঠিক করছো, বাই চান্স একটু ভুল গেছে। ইন্টারমিডিয়েট বেসিস হলে কিন্তু কেটে 0 দিত, কিন্তু এখানে কিন্তু কেটে 0 দিবে না। তো এই মার্কিংটার নাম হচ্ছে পার্শিয়াল মার্কিং। তো তোমরা যারা ইউনিভার্সিটিতে বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, রিটেন পরীক্ষা, সেখানে চেষ্টা করবা যেগুলো পারো সেগুলো অন্তত পক্ষে 100% না পারলেও 80-90% পর্যন্ত অ্যাপ্রোচটা যেন ঠিক থাকে। এক্সামিনার যেন বুঝে যে না, সে ট্রাই করছে, সে পারে, তাহলে তোমাকে কিন্তু অনেকটা নাম্বার তিনি দিয়ে দিবেন। কথাটা বুঝতে পারছো? তো এই ঘটনাটা মনে রাখবা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবার পরের প্রশ্নটা কি বলছে? এটা বলছে যে একটি এক পরমাণু গ্যাসের N1 মোল এবং দ্বিপরমাণু গ্যাসের N2 মোলের মিশ্রণের গামা CP/CV = 3/2
মিশ্রণের M1 এবং N2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাকে একটা বিষয় একটু বলে নিই, শোনো। তোমরা মিশ্রণের সিপি বের করতে হয় কীভাবে, এটা কি শিখছো কিনা? এই জিনিসটা সিম্পলি ঐকিক নিয়মের মতন, আর কিছু না, সিম্পলি ঐকিক নিয়মের মতন। যেমন ধরো আমি যদি তোমাকে এভাবে বলি যে দেখো খেয়াল করে, N1 মোল আছে হচ্ছে এক পরমাণু গ্যাসের, আর N2 মোল আছে হচ্ছে দ্বিপরমাণু গ্যাসের, তাই না? খেয়াল করবা। তাহলে N1 মোল আর N2 মোল, মোট মোল সংখ্যা কত? N1 প্লাস N2। ওকে, তাহলে আমরা যদি এখন আমি তোমাকে বিষয়টা একটু বিস্তারিত দেই, এই সিপি বা সি এর মান কেমনে বের করে? সি মানে হচ্ছে, আমি একটু বেসিক বলছি, অনেক হয়তো বা ক্লিয়ার না বিষয়টাতে। কিউ ডিভাইডেড বাই এনডিটি, এইটাকে আমরা বলি হচ্ছে সি, মোলার আপেক্ষিক তাপ। মানে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ লাগে। তাহলে দেখো তো এখানে কিউ বাই ডিটি মানে কত? এই যে কিউ বাই ডিটি মানে হচ্ছে এন ইন্টু সি। এখন এটা যদি সিভি হয় এটা হবে কিউভি, তাহলে আমরা এখানে সিভি লিখতে পারি, এটা হবে হচ্ছে কিউভি। তো এইটা মানে হচ্ছে একক তাপমাত্রা বাড়াতে কতটুকু তাপ লাগে, তাই টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ লাগে তাই। তাহলে দুইটা যদি আলাদা আলাদা গ্যাস থাকে তাহলে দুইটার জন্য কি এরকম একটা রেশিও আছে না? সো তুমি এক পরমাণুর জন্য এটাকে লিখলা হচ্ছে 1, আর দ্বিপরমাণুর জন্য কিউ বাই ডিটি, কথাটা বুঝো, এটাকে লিখলা হচ্ছে এই যে এন সিভি। ধরো এটা বললাম CV1, এটা বললাম CV2। কথা বুঝতে পারছো? এইটা মনে করো আছে আমাদের N1 মোল, এটা মনে করো আছে হচ্ছে N2 মোল। তাহলে এই দুইটার যোগফল যা, এই দুটার যোগফল হচ্ছে কি টোটালটার জন্য 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে কতটুকু তাপ লাগে তাই। তাহলে সেটা হচ্ছে এই দুইটা টার্মের যোগফলের সমান। কোন দুইটা টার্ম বলো তো? এই যে N1 CV1 প্লাস N2 CV2, এটা হচ্ছে মোট এই জিনিসটার মান। এটাকে তুমি যদি টোটাল মোল সংখ্যা দিয়ে ভাগ করো N1 প্লাস N2, তাহলে তুমি এই যে রাশিটা পাবা, এটাকে আমরা বলি হচ্ছে মিশ্রণের সিভি। মিশ্রণের সিভি মানে আমি কি করলাম, আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে এক মোল গ্যাস কতটুকু আছে N1 মোল, তার সিভি কত CV1। এটা হচ্ছে এক মোলের জন্য, এটা হচ্ছে এটা হচ্ছে এক পরমাণুর জন্য, আর এটা হচ্ছে দ্বিপরমাণুর জন্য। তাহলে দুই পরমাণুর জন্য আর এক পরমাণুর জন্য এনসিভি আমরা যোগ করলাম। এনসিভি যোগ করা মানে কি? এনসিভি যোগ করা মানে হচ্ছে মূলত জুল পার কেলভিন যোগ করা, যোগ করা। তাহলে এইটা জুল পার কেলভিন, এটা জুল পার কেলভিন, আর নিচে আমরা দিলাম হচ্ছে মোট মোল সংখ্যা কত। তাহলে কখনো যদি মিশ্রণের সিভি বের করতে বলে মিশ্রণের, তাহলে তুমি মূলত এই দুইটা টার্মকে যোগ করবা, করে মোল সংখ্যা দিয়ে ভাগ করবা। যদি 3টা গ্যাস থাকতো কি হইতো? 3টা গ্যাস থাকলে সিম্পল কথা, এই যেরকম, তাহলে N1 CV1 প্লাস N2 CV2 প্লাস N3 CV3, এটাকে আমরা ভাগ করব হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3 দিয়ে। এটা হচ্ছে টোটাল একটা গ্যাসে যত মিশ্রণ আছে তাদের জন্য সিভি বের করা হবে। এবং এটা কিন্তু রিয়েলিস্টিক, কারণ হলো প্রকৃতিতে এক পরমাণু গ্যাস পিওর পাওয়া মুশকিল। যেমন তুমি যে রুমে বসে আছো সেখানে এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু সব ধরনের কিন্তু গ্যাস আছে। তাহলে আমরা প্রথমে কি করবো দেখো, আমাদের কিন্তু মিশ্রণের গামা বের করতে হবে, মিশ্রণের গামা। তাহলে মিশ্রণের গামার জন্য মিশ্রণের সিপি বের করা লাগবে, আর মিশ্রণের সিপি বের করা লাগবে, সিপি বাই সিভি। বাট এটা মিশ্রণের, এটাও কিন্তু মিশ্রণের। তাহলে আমরা মিশ্রণের জন্য এই ফর্মুলাটাকে ব্যবহার করব, তারপরে দেখা যাক আমরা কি বের করতে পারি। সো প্রথমে আমরা আগে বের করব হলো, খেয়াল করো, সিপি মিক্স। তাহলে সিপি মিক্স কত হবে বলো তো? N1 CP1 প্লাস N2 CP2 ডিভাইডেড বাই হচ্ছে N1 প্লাস N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এটা কি বুঝলে? এটা কি জিনিস? এটা হলো একটা মিশ্রণের জন্য আমি সিপি বের করছি, জাস্ট আর কিছু না। এনসিপি প্লাস এনসিপি বাই N1 প্লাস N2, আর কিছু না। আর যদি সেমভাবে আমি সিভি বের করতাম, সিভি মিক্স, মিশ্রণের জন্য সিভি, তাহলে সেটা হবে N1 CV1 প্লাস N2 CV2, আর নিচে কত হবে? নিচে হবে হচ্ছে N1 প্লাস N2। তাহলে মিশ্রণের জন্য যদি আমি সিপি মিক্স আর সিভি মিক্স পেয়ে যাই, দুটাকে ভাগ করব, তাহলে আমি বের করব হচ্ছে গামা মিক্স কত, মিশ্রণের গামা।
তাহলে গামা মিক্স মানে হচ্ছে সিপি মিক্স ডিভাইডেড বাই সিভি মিক্স। তাহলে এই দুটো ভাগ করলে কি N1 প্লাস N2 কাটাকাটি যাবে। সো দিস ইজ গোয়িং টু বি N1 CP1 প্লাস N2 CP2 আর নিচে হবে N1 CV1 প্লাস N2 CV2। বুঝছো? এখন তুমি খেয়াল করো তোমাকে কি কি বলা আছে। গামা মিক্সের মান হচ্ছে 3/2, এই যেটা মিশ্রণের গামা, এই গামা মিক্স হচ্ছে 3/2 ইকুয়াল টু N1। তোমরা ইসের এই CP1 এর মান কি জানো কত হয়? এক পরমাণু গ্যাসের জন্য সিপির মান জানো কত হয়? এক পরমাণু গ্যাসের সিপি এর মান হয় হচ্ছে 5/2R। বুঝছো? আর দ্বিপরমাণু গ্যাসের মানে এই সিপি এর মান হয় হচ্ছে 7/2R। আর এখানে নিচে আছে N1 CV1, এক পরমাণু গ্যাসের সিভি, এটা মুখস্থ রাখা লাগবে, এটার মান হচ্ছে 3/2R। ওকে, প্লাস এটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাসের সিভি এর মান, এটার মান হচ্ছে 5/2R। তাহলে N2 5/2R। তাহলে দেখো কাটাকাটি করে কি থাকতেছে এখানে, এখানে আমাদের থাকবে হচ্ছে 3/2 তো আছেই। খেয়াল করবা কিন্তু এখানে আর 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 R/2 সব বাদ যাবে না। তাহলে উপরে থাকতেছে আমাদের শুধু 5N1 প্লাস 7N2 ডিভাইডেড বাই 3N1 প্লাস 5N2, এই থাকতেছে। তাহলে এইটাকে আমরা একটু মডিফাই করি, এখন আর্গুন করে ফেলি। আর্গুন করলে হবে হচ্ছে 3 3 9N1 প্লাস 3 5 15N2 ইকুয়াল টু এদিকে গুণ করলে হবে হচ্ছে 10N1 প্লাস 7 2 14N2, তাহলে 14N2। এবার পক্ষান্তর করো, N2কে বাম পাশে নিয়ে আসো, তাহলে 15 মাইনাস 14N2, ঠিক আছে। আর N1কে ডান দিকে নিয়ে যাও, তাহলে 10 মাইনাস 9 ইন্টু N1। সো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম, N1 এবং N2 এর মানটা সমান, এই কারণে অনুপাতটা এমন আসছে। বুঝছো? তাহলে তুমি যদি এই মিশ্রণের গামা কেমনে বের করা লাগে, মিশ্রণের আপেক্ষিক তাপ কেমনে বের করা লাগে, মিশ্রণের সিপি কেমনে বের করা লাগে, মিশ্রণের আণবিক ভর কেমনে বের করা লাগে, এগুলো না জানা থাকলে তুমি কিন্তু এটা পারবা না করতে। বুঝছো? মানে ফ্র্যাকশন ওয়াইজ আমরা সিপি যোগ করছি, মানে এই জিনিসটা একদম খুবই সিম্পল। আমি যদি আরও ক্লিয়ারভাবে তোমাকে বলি, একদম সহজে তোমাকে মানে বোঝাই দিই, যাতে তুমি মনে রাখতে পারো, একদম সহজে তোমাকে বোঝাই দিয়ে দাও, একদম সহজে, খুব সহজে। বুঝছো? খেয়াল করো, ধর আমাদের কাছে আমি তোমাকে বললাম যে একদম সিম্পলি, মানে সব কিছু বাদ দাও, একদম সিম্পলি মনে রাখো। তোমাকে আমি বললাম যে আমাদের কাছে N1 মোল আছে, যার আপেক্ষিক, যার আণবিক ভর হচ্ছে M1, আণবিক ভর মনে করো, আণবিক ভর M1। N2 মোল আছে, যার আণবিক ভর হচ্ছে M2, আর N3 মোল আছে, যার আণবিক ভর হচ্ছে M3। এখন আমি বললাম যে মিশ্রণের আণবিক ভর কত, মিশ্রণের আণবিক ভর কত। তাহলে তুমি কিভাবে বের করবা? দেখো, তুমি বের করবা হচ্ছে সাম ফ্র্যাকশন ইন্টু M1 প্লাস সাম ফ্র্যাকশন ইন্টু M2 প্লাস সাম ফ্র্যাকশন ইন্টু M3। কথাটা মানে বুঝো কি? কথাটা মানে হচ্ছে এই মিশ্রণে, এটা তো একটা মিশ্রণ, তাই না? এটা একটা মিশ্রণ। তাহলে এই মিশ্রণে দেখো আমাদের M1 আছে, M2 আছে, M3 আছে। ডিরেক্টলি যদি তিনটাই সমান থাকতো 1:1:1, তাহলে এইটার 1/3, এইটার 1/3, এইটার 1/3 যোগ করে দিলে হয়ে যেত। আর যেহেতু মোল আকার আছে, তাহলে আমার জানা লাগবে যে টোটাল মোলের কত অংশ আমাদের আছে M1 এর জন্য। মানে M1 যে গ্যাসটা, টোটাল মোলের, টোটাল মোল মানে কি? টোটাল মোল মানে হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3, এটা হচ্ছে টোটাল মোল। এর কত অংশ আছে? N1/এইটুকু। তাহলে এইটুকু ইন্টু M1, এইটা মানে হচ্ছে এই M1 এ আণবিক ভর কতটুকু কন্ট্রিবিউট করতেছে আমাদের ওই মিশ্রণে। এখানে কি? এখানেও সে একই জিনিস, N1 প্লাস N2 প্লাস N3, এটা তো যোগ হবে, আর ওপরে হবে হচ্ছে N2। এইটা মানে হচ্ছে এই মিশ্রণে কত অংশ M2 আছে। আর M3 যদি হয় সেম, উপরে হবে হচ্ছে N3 আর নিচে হবে N1 প্লাস N2 প্লাস N3।
মানে আমরা কি করলাম, আমরা পার্শিয়ালভাবে সবগুলোর আণবিক ভর যোগ করছি। মানে M1 আণবিক ভর কতটুকু আছে, M2 এর কতটুকু আছে, M3 এর কতটুকু আছে। ওই সিপি এর জন্য কিন্তু একই কাজ করছি আমরা। সিপি খেয়াল করছো কিনা জানি না, সিপি মিক্স দেখো কি করছি আমরা, আমরা করছি N1 ডিভাইডেড বাই N1 প্লাস N2 ইন্টু CP1 প্লাস এখানে করছি আমরা N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 ইন্টু CP2। তার মানে হলো যে এই যে N1 প্লাস N2 মিশ্রণ, এই মিশ্রণে সিপি কত অংশ আছে, CP1 কত অংশ আছে আর CP2 কত অংশ আছে। এবার দুইটা আংশিকভাবে যোগ করছে। ডাল্টনের যেমন আংশিক চাপ সূত্র ছিল, এটা ঠিক সিমিলিয়ার জিনিস কিন্তু আর কিছু না। তাহলে এবার তুমি যদি দুইটাকে লসাগু করে ফেলো, দেখো কি হবে, তাহলে এটা হবে N1 CP1 প্লাস N2 CP2 আর নিচে সিম্পলি হবে হচ্ছে N1 প্লাস N2। তাহলে এই যে জিনিসটা দেখলে এটা কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগানো যায়। মানে তোমার দায়িত্ব হবে যে কোনো একটা গ্যাস মিশ্রণ যদি থাকে, গ্যাস মিক্স, তাহলে এখানে এই যে এইটুকু মনে করো আমাদের N1 মোল, এখানে আছে N2 মোল, এখানে আছে N3 মোল। তাহলে তোমার যাই বের করতে বলুক, আংশিক চাপ বের করতে বলুক, আংশিক আপেক্ষিক তাপ বের করতে বলুক, বা যাই বের করতে বলুক, মানে মিশ্রণের আপেক্ষিক তাপ কত, মিশ্রণের আণবিক ভর কত, এটা যদি বলে, তোমার দায়িত্ব হচ্ছে ফ্র্যাকশন অফ মোল ওয়াইজ এগুলোকে যোগ করা, মোলের ভগ্নাংশ অনুসারে এগুলোকে যোগ করা। এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে মোল ভগ্নাংশ, তাই না? এটার নাম হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ তোমার যদি জানা থাকে, তাহলে প্রত্যেকটা আণবিক ভরের সাথে গুণ করে যোগ করে দিলেই তুমি টোটাল ভ্যালু পেয়ে যাবা। এখানেও কিন্তু সেই কাজটাই করা হয়েছে। সো আগের যে কোশ্চেনটা তোমাকে আমি দেখালাম, এই যে এই কোশ্চেনটা, বেসিক জানা না থাকলে তুমি কিন্তু আসলে বিপদের মধ্যে পড়ে যাবে, বুঝছো? বেসিকটা তোমার অবশ্যই জানা লাগবে, আদারওয়াইজ তুমি এখানে বিপদের মধ্যে পড়ে যাবা। আচ্ছা, খুব ভালো কথা। আমরা মনে একটা কোশ্চেন জাম্প করছি। হ্যাঁ, এই কোশ্চেনটা জাম্প করছি। দেখি কোশ্চেনটা কি বলছে। কারশফের সূত্র ব্যবহার করে বর্তনীর প্রতিটি শাখায় বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো। যেমন এটা হচ্ছে I1, তাহলে I1 ফ্লো হচ্ছে কার কার মধ্য দিয়ে, এখান দিয়ে আর এখান দিয়ে I1, কিন্তু তাহলে এইটা প্লাস এটা মাইনাস, যেখান দিয়ে ঢুকবে সেটা প্লাস। I2 যাচ্ছে উপরে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, আর I3 যাচ্ছে এখান দিয়ে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। সো তুমি এখানে দেখো তোমার কতগুলো লুপ আছে। তোমার লুপ আছে হচ্ছে এইটা একটা লুপ, এটা লুপ 1, আর এইটার একটা লুপ, লুপ 2। তাহলে তোমার দায়িত্ব হলো প্রত্যেকটা লুপে আলাদা আলাদাভাবে কারশফের সূত্র ইউজ করা। তাহলে অ্যাট লুপ 1, লুপ 1 কি হবে, লুপ 1-এ তুমি এখান থেকে শুরু করো, যাওয়া এখান থেকে, তাহলে এইদিকে যেটা প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস, অন্য কালার দিয়ে লিখি, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস। খেয়াল করবা কিন্তু। তাহলে আমি এখান থেকে যদি যাই, ওদিকে যেতে গেলে প্রথমে পাচ্ছি হচ্ছে -50, এবার এইদিকে গেলে পাবো হচ্ছে +2, আর এই কারেন্টটা হচ্ছে I1, তাহলে +2I1। শোনো, এনসেনারের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে কিন্তু এগুলো সব ডিসকাস করা আছে, সব একদম ফিজিক্সের কোর্সটা একদম শুরু থেকে অ্যাডমিশন পর্যন্ত যাবতীয় যা প্রয়োজন সবভাবেই করা আছে। সো তোমরা যারা সামনে অলরেডি এনসেনারে ভর্তি হও নাই, তোমরা ভর্তি হয়ে যাও। কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করেছি যে কোর্সগুলোকে এমনভাবে ডিজাইন করতে যাতে ওই কোর্সটা করলে তোমার সব কিছু কভার হয়। এগুলো তো সব পানি ভাত, ডাল ভাতের মতন করানো হয়েছে, ওগুলো এত করাইছি, বুঝছো? তাহলে +2I1, আর এখানে কত হবে, এখানে হবে উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে +2I2 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো কি করলাম, এখান থেকে শুরু করলাম, তাহলে -50 +2I1 +2I2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারবো I1 + I2 ইকুয়াল হচ্ছে 25। বুঝেছো? 50 2 2। আচ্ছা, আমি একটু দেখি আমার কোশ্চেনে 2 2 আছে তো নাকি আবার ভুল করছি আমি? হ্যাঁ, সবই 2 2 আছে, ঠিকই আছে, 2 2 আছে। আচ্ছা, এবার এই লুপটা দেখো, লুপ 2 জন্য তুমি কিভাবে অ্যাপ্লাই করো। লুপ 2তে কি হবে বলো,
অন্য কালার দিয়ে লিখি আমি। লুপ 2 তে তুমি এখান থেকে যাও, পুরা বর্তনী ঘুরে আবার এখানে ফেরত আসো, টোটাল ইএমএফ মানে ভোল্টেজ ডিফারেন্সগুলো যোগফল 0 হবে। তাহলে এখান থেকে ওইদিকে গেলে পাবা হচ্ছে মাইনাস, তাহলে এখানে হচ্ছে মাইনাস টুয়াইস I2, বুঝছো? এবার ডান দিকে যাও, এদিকে যাও, এখানে নিচ থেকে নামো আবার, এখানে পাবো হচ্ছে -20, তাহলে -20, আবার এইদিকে আসো +2I3, +2I3 এর মান হচ্ছে 0, বুঝছো? -2I2 -20 +2I3 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিবে একবারে, তাহলে -I2 +I3 = হচ্ছে 10, বুঝছো? এইটাকে আমরা নাম দিলাম হচ্ছে ইকুয়েশন সাপোজ 2, এটা হচ্ছে ইকুয়েশন 1। আরেকটা ইকুয়েশন আছে হচ্ছে এই বিন্দুতে দেখো কেসিএল প্রয়োগ করা যায়, I2 আসতেছে, I3 আসতেছে, I1 বের হচ্ছে। সো তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো হচ্ছে I2 + I3 = হচ্ছে I1, এটা লিখতে পারো, ঠিক আছে? I2 + I3 = হচ্ছে I1। এখন এখান থেকে এই তিনটাকে তোমার সমাধান করতে হবে, করে তুমি I1 I2 I3 বের করবা। তাহলে এটাকে তুমি নাম দাও ইকুয়েশন 3। সো প্রথম যে অ্যাপ্রোচটা আমরা করব, প্রথম অ্যাপ্রোচ আমরা কি করতে পারি? নর্মাল সমাধান। তুমি 2 + 3 যোগ করো, 2 + 3 যদি যোগ করা হয় দেখো, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে -I2 প্লাস হচ্ছে I3 = হচ্ছে 10। আর এখানে আমরা কি পাবো? না না না, এটা এটা এভাবে এটা যোগ করার দরকার নেই, দাঁড়াও এটা কাজ করি আমরা, একটা বাচ্চাকালের কাজ করি। বাচ্চাকালের কাজ হচ্ছে, যেহেতু ক্যালকুলেটর নাই আমাদের, তাহলে এই 1 নাম্বার সমীকরণে আমরা I1 এর যে মান, I1 এর মান হচ্ছে I2 + I3 আমরা এখানে বসাই দিই। তাহলে 1 নংয়ে I1 এর মান বসাই, তাহলে I1 এর মান বসালে পাবো হচ্ছে I2 + I3, আর প্লাস I2 তো আছেই, ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে হচ্ছে 25, বুঝছো? এটা ক্যালকুলেটর দিয়ে কিন্তু এক লাইন হয়ে যেত, কিন্তু আমাদের এখন হাতে ভেঙে ভেঙে করতে হবে। সো দিস ইজ গোয়িং টু বি 2I2 + I3 = 25, ওকে? I1 এর মান বসাইছি আমি, বসানোর পর এটা পাইছি। এবার তুমি যেটা করো সেটা হলো এই 2 নাম্বার আর এইটা মনে করো 4 নাম্বার, এই দুইটা সমীকরণ চিন্তা করো। দেখো এখানে আছে হচ্ছে I3, এখানে আছে হচ্ছে I3। সো আমি যদি 4 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে দেই, তাহলে মানে আমি কিছু একটা পেয়ে যাব। তাহলে 4 নং বিয়োগ 2 নং, 4 নং থেকে 2 নং বিয়োগ করো তো, এটা থেকে এটা বিয়োগ করো, তুমি একবারে বসাও এটা। তাহলে 2I2 + I3 = 25, আর এটা যদি হয় -I2 + I3, এটা কত? এটা হচ্ছে আমাদের 10, জাস্ট বিয়োগ, নর্মাল বিয়োগ। তাহলে বিয়োগ করলে এখানে হবে হচ্ছে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে I3 কাটাকাটি গেল, বাম দিকে আমাদের হচ্ছে 3I2, তাই তো? 3I2, আর এখানে হচ্ছে আমাদের 15। তাহলে I2 এর মান হচ্ছে 5, দেখছো খেয়াল করে? তার আমাদের এখানে লিখে দিই I2 এর মান হচ্ছে 5, পেয়ে গেছি। I2 এর মান কত? I2 এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, I2 যদি 5 অ্যাম্পিয়ার হয়, এখানেও যদি বসাই দেওয়া হয় I3ও কিন্তু পেয়ে যাবো আমরা। দেখো I3 কত হবে? I2 হচ্ছে 5, তাহলে -5, -5 চলে যাবে ডানে, হয়ে যাবে +5। তাহলে I3 এর মান হবে হচ্ছে 15, I3 এর মান হবে হচ্ছে 15 অ্যাম্পিয়ার, বুঝতেছো? তাহলে I2 I3 যদি পেয়ে যাই 15 আর 5, I1 কত হবে? I1 হবে হচ্ছে দুইটা যোগফল, মানে 20। তাহলে I1 এর মান হবে হচ্ছে 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। ব্যাস, এই তো হয়ে গেছে। তা আমরা হাতেই কিন্তু করে ফেলতে পারছি এটা, I1 I2 I3 হাতেই কিন্তু বের করতে পারছি। তো কারশফের সূত্রে মেন এখানে যে প্রবলেমটি স্টুডেন্টরা করে সেটা হলো প্লাস মাইনাস আইডেন্টিফাই করতে পারে না, তখন কোশ্চেন করতে যেয়ে কিন্তু ভুল করে ফেলে। আচ্ছা, এবার চলো আমরা পরের প্রশ্নটাতে যাই। এই যে এই প্রশ্নে বলছে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটি ধাতব তলের উপর আপতিত হয়ে সর্বোচ্চ এত জুল গতিশক্তির ইলেকট্রন নির্গত করে।
কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো। তোমাদের কার্যাপেক্ষকের কথা মনে আছে? এটা কিন্তু ফটোতড়িৎ ক্রিয়ার কোশ্চেন। কার্যাপেক্ষককে আমরা বলতাম হচ্ছে ফাই, এবং এই ফাইকে কিন্তু আমরা বলি হচ্ছে এইচ এফ নট, আর এফ নটকে আমরা লিখি কিন্তু সি ডিভাইডেড বাই ল্যামডা নট। এফ নট ছিল হচ্ছে সূচন কম্পাঙ্ক, মানে সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সি দিতে হবে ফটো ইলেকট্রন বের করার জন্য, আর এফ নটের করসপন্ডিং ল্যামডা হচ্ছে ল্যামডা নট। তাহলে ল্যামডা নট মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া লাগবে, এগুলো কিন্তু বুঝতে হবে, কারণ এফ মানে হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে এফ যেখানে সর্বনিম্ন, ল্যামডা সেখানে সর্বোচ্চ। তার মানে তোমাকে আসলে এখানে বের করতে হবে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো কত, অর্থাৎ এই ল্যামডা নট বের করতে হবে তোমাকে। তাহলে ফটোতড়িৎ ক্রিয়ার ইকুয়েশনটা কি তোমার মনে আছে? গতিশক্তির মান মানে হাফ এম ভি স্কোয়ার, এটাকে আমরা কি বলতাম বলো তো? এটাকে আমরা বলতাম হচ্ছে এইচ এফ মাইনাস ফাই, এই বলতাম না? এখন একটু কাজ করো, এইচ এফকে আমরা বলতাম হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, আর ফাইকে আমরা বলতাম এইচ সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা নট। বুঝতেছ? এখন এখানে একটা মজার জিনিস আছে, দেখো এখানে তোমাকে বলে দিছে যে এইচ সি, এই যে গিভেন এইচ সি এর মান হচ্ছে এইটা। এই কথার মানে কি দেখো, এই কথার মানে হচ্ছে এইচ সি এর মান হচ্ছে 1240 ইলেকট্রন ভোল্ট পার ন্যানোমিটার, মানে এইচ সি এর ভ্যালু প্রতি ন্যানোমিটারের জন্য 1240 ইলেকট্রন ভোল্ট। এটা না বলে দিলে তুমি হাতে এটা করতেই পারবে না, বুঝছো? এবার তুমি এর মজাটা দেখো কি হবে। তাহলে আমাদের হাফ এম ভি স্কোয়ার কত বসে বলতো? 4 × 10⁻⁻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 ⁻
কনভার্ট করতে চাই তাহলে 1.6 10⁻19 দিয়ে ভাগ করলে আমি কিন্তু পেয়ে গেলাম হচ্ছে ইলেকট্রন ভোল্ট। কথাটা বুঝছো? এবার এইচসি এর মান হচ্ছে 1240 ইলেকট্রন ভোল্ট কিন্তু, আর নিচে ল্যামডা মানে হচ্ছে 310 ন্যানোমিটার, এটা মিনিট না ন্যানোমিটার, এটা ন্যানোমিটার হবে, তাহলে নিচে হচ্ছে 310 ন্যানোমিটার। আর এখানেও এইচসি এর মান হচ্ছে 1240 ইলেকট্রন ভোল্ট, আর নিচে আমাদের ল্যামডা নট বের করতে হবে। সিম্পল একটা ক্যালকুলেশন, এখন আর কিছু না, বুঝছো? ল্যামডা নট বের করা লাগবে। তাহলে বাম দিকে দেখো 10⁻⁻16 কাটাকাটি গেলে এটা হচ্ছে 4/1.6, এটা কাটাকাটি করলে হবে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1240 বাই ল্যামডা নট, বুঝছো? তাহলে আমরা এখানে একটা কাজ করে ফেলি, আমরা এখন এটাকে একটু পক্ষান্তর করব। তাহলে 1240 বাই ল্যামডা নট রাখবো বাম পাশে, আর ডান দিকে চলে যাবে হচ্ছে 4 - 4/1.6। লসাগু করলে এখানে হবে হচ্ছে 4 × 0.6 বাই 1.6, সম্ভবত এটা হবে, ইয়েস। আর এখানে পয়েন্ট যদি কাটাকাটি দেই, পয়েন্ট কাটাকাটি দিলে হবে হচ্ছে 6/16, 4 × 4 = 16, মানে 6/4, 6/4 মানে হচ্ছে 3/2। সো দেখো আমাদের ল্যামডা নট কত আসতেছে, ল্যামডা নটের মান আসতেছে হচ্ছে 1240 × 2 মানে 2480, আর নিচে আমাদের হবে হচ্ছে 3, বুঝছো? তাহলে 3 × 8 = 24, এবার 3 × 2 = 6, 2 × 3 = 6 = 18.6666 এত ন্যানোমিটার। এই হচ্ছে আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি আপতিত হয় ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে না। সো ফটোতড়িৎ ক্রিয়ার এই কোশ্চেনটা প্রথমে যদি তোমাকে এটা বলে না দেওয়া থাকতো, তুমি কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারতে না, হাতে করতে পারতাম না। এবং দেখো আমি কিন্তু একবারও কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে যে ক্যালকুলেটর টাচ করিনি, আমার কাছে ছিল কিন্তু। আর ঢাকা ভার্সিটি তোমাকে তো ক্যালকুলেটর নিতেই দেয় না, তুমি করবা কেমনে? সো এগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল প্রশ্ন, বুঝছো? সো তোমাদের দায়িত্ব হলো বিচক্ষণতা বাড়ানো, নিজের যতটা সম্ভব নিজেকে ক্যাপাবল করা, যাতে যে কোনো প্রশ্ন দিলে তুমি যাতে সেটা সলভ করতে পারো। তোকে আমরা মোটামুটি সব কিছু দেখে ফেলছি, আই থিঙ্ক। সকলে ভালো থেকো, আর নিজেকে সবসময় উপযুক্ত বানাবা যাতে কেউ তোমাকে ফেলতে না পারে। টেক কেয়ার।